সুরাইয়া স্বামীর কথায় পাত্তা দিলেন না, মুখ ঝামটি দিয়ে ঘরে চলে গেল। খাবার দাবার ওভাবেই পড়ে রইল টেবিলে। দীর্ঘশ্বাস ছেড়ে ফিরোজ আলম খাবার সব গুছিয়ে রাখলেন। সুরাইয়ার প্যাঁচ কম, যা তিনি বুঝেছেন সেটাই সই। অন্য কেউ হাজার ব্যাখ্যা করে ভালো মন্দ বুঝালেও বুঝবেন না তিনি। সংসার আলাদা হওয়ার পর ফিরোজ আলম আশঙ্কায় থাকতেন সুরাইয়া সবটা গুছিয়ে নিতে পারবেন কিনা। দেখা গেল একটা জিনিস ঘরে নিজেদের আজ প্রয়োজন, কেউ এসে চেয়ে বসলে কোনো কিছু না ভেবে তাকে ওই জিনিসটা দিয়ে দেন। ঘুমাতে গিয়ে শান্তি পেতে ঘুমোতে পারেননি দুচোখের পাতা। ঘুমাতে গিয়েও শান্তিতে দুচোখের পাতা এক করতে পারলেন না তিনি। সুরাইয়া ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই যাচ্ছে। এখন আর কিছু বললেই এই কান্না ফজরের পরও থামবে না। পুরোটা রাত এভাবেই কাটবে। কানে বালিশ চাপা দিয়ে পড়ে রইলেন। শাবাব পরদিন সকালে উঠে নাস্তা না করেই বেরিয়ে গেল। আজ আর অপেক্ষা করতে হলো না, পথেই মুখোমুখি হলো ফাবিহার। বন্ধুদের আড্ডায় বসলো তাসিম। কত কত ছেলে বন্ধু, মেয়ে বন্ধু পূর্বে থেকে এমন ভাবে মিশেছে যে এখন চাইলে এড়িয়ে যাওয়া সম্ভব না। যতটুকু পারা যায় হু হা উত্তর দিচ্ছে সে। একজন বলল, তাসিম কি কোনো কারণে রেগে আছো? দেখছি আমাদের সাথে কথা বলছো না। না, তেমনটা নয়। অপরজন বলল, আমার মনে হচ্ছে ঢেকে নেই, সুন্দরী বউ পেয়ে আমাদের এড়িয়ে চলতে চাইছে। তাসিম বলল, তোমরা ভুল বুঝো না, আসলে আমাদের এভাবে চলাফেরা উচিত না। কয়েকজন মুখ টিপে হাসলো, কয়েকজন সরাসরি হেসে বিদ্রুপ করে বলল, হুজুর নিয়ে বিয়ে করে তুইও দেখছি হুজুর হয়ে গেছিস। চিল ভাই, আমরা সবাই ভাই বোনের মতো, আমাদের কারো প্রতি কারো ওইরকম কোনো আকর্ষণ নেই, তাহলে কেন অযথা চিন্তা করছিস? তাসিম জানি এই যুক্তি সম্পূর্ণ দুর্বল, তবু তার মন বারবার বন্ধুদের কথায় সায় দিতে চাইছে। কতটা দুর্ভাগা মনুষ্য জাতি আমরা জানি যা করছি পাপ করছি, তবুও আমাদের মস্তিষ্ক খোঁড়া যুক্তি দেখে নিজের পাপকেও পূর্ণ প্রমাণ করছে। নিজেকে বুঝিয়ে থাকি আমার অন্তর তো পরিষ্কার, আমার তো ইমান ঠিক আছে, অথচ আমরা টেরি পাই না অন্তর কতটা অসুস্থ ময়লা হয়ে গিয়েছে আমাদের। জানি কিন্তু মানি না। তাসিনও তার ব্যতিক্রম না। চাইলে মুহূর্তের মাঝে নিজেকে পরিবর্তন করা যায় না। জেনারেল পড়ু আধুনিক সভ্যতার সাথে তাল মিলিয়ে চলা মানুষের হৃদায়ত প্রাপ্ত হওয়া খুব সহজ কথা না। তাসিম বন্ধুদের আড্ডায় মজে গেল, ভুলে গেল স্ত্রীকে দেওয়ার কথা। সকলের সাথে হাসি ঠাট্টাই হারিয়ে গেল। রাতে বাড়ি ফিরে হুরাইনকে দেখতে না পেয়ে ঘরের দিকে পা বাড়ালো। দরজার কাছে যেতে গুনগুন শব্দে মধুর কণ্ঠস্বরে কিছু শুনতে পেল। সামনে তাকিয়ে যেতেই আরো স্পষ্ট হলো কুরআন তিলাওয়াতের মধুর কণ্ঠ। তাসিনের চোখ কান দুটোই জুড়িয়ে গেল। হুরাইনের চেহারার দিকে তাকিয়ে থমকে গেল সে। মনে পড়ে গেল সেই বন্ধুদের আড্ডার কথা। অনুশোচনা হচ্ছে, তবে এমন এক পর্যায়ে সে ঝুলে আছে যেখান থেকে মুক্তি পাওয়া দুষ্কর। আজ মন ভালো আছে ফাবিহার, তবে এই ভালো বেশিক্ষণ স্থায়ী হলো না। শাবাব নামক যুবকটা ফাবিহার জীবনের অশান্তি ডেকে আনতে যথেষ্ট। যেমন এখন পথিমধ্যে তাকে আটকে রেখে ফুরফুর মেজাজের কুলোখানি বানিয়ে দিয়েছে। রোজকার মতো পরিপাটি হয়ে বেশ ভাব নিয়ে সামনে দাঁড়ালো শাবাব। ফাবিহার শক্ত মুখে তাকিয়ে সুখ মিশ্রিত হাসি টানল ঠোঁটে, কৌতুক গলাতেও গভীরতা। কেমন টানা সুরে বলল, জানেমান। ফাবিহা চোখ বুজে নিজেকে স্বাভাবিক রাখার যথাসাধ্য চেষ্টা করল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ঠান্ডা মাথায় বলল, তুমি তো আমায় ভালোবাসো না, এটা তোমার আচরণ স্পষ্ট একদম। তাহলে আমাকে এভাবে হেনস্থা করার কারণটা কি? আমি সত্যি বিরক্ত। শাবাব খুব মনোযোগ দিয়ে ফাবিহার কথা বলার ভঙ্গিমা পরখ করল, যেমনটা একজন প্রেমিক করে থাকে। প্রেমিকার হাসি থেকে কথা বলার স্টাইলটুকু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। শাবাবের জবাব না পেয়ে তার গতিবিধি ফাবিহাও লক্ষ্য করলো। এমন হ্যাংলামও দেখে একটু জোর গলায় বলল, স্পষ্ট করে বলো, কেন এসব করছো? তোমার চাওয়া কি? শাবাব এবার আর রসিকতায় গেল না। কথা বলতে গিয়ে অপমানেই তার গালের হাড় শক্ত হয়ে এলো, দৃষ্টি ভীষণ ধারালো। তুমি আমায় রিজেক্ট করেছো, এবার আমি তোমাকে রিজেক্ট করব, এটাই আমার চাওয়া। ফারিহার খুব হাসি পেল, তাচ্ছিল্যের হাসি। সে নিজেকে দমিয়ে না রেখে হেসেও ফেলল, বলল, তোমার পেছনে ঘুরতে যাচ্ছে কি? হ্যাঁ, তুমি আমায় রিজেক্ট করবে? আমি তো তোমায় আগেই রিজেক্ট করে দিয়েছি। শাবাবের রাগ যেন আরো উত্তপ্ত হলো। ক্রোধের আগুনে হিসিয়ে বলল, আমায় রিজেক্ট করার একটা কারণ দেখাও হ্যান্ডসাম। অর্থ কোন দিক থেকে আমি অযোগ্য? ফাবিহা এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আফসোসের সুর তুলল, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শাবাবের যোগ্যতার ঘাটতি। বলল, তুমি একটা চরিত্রহীন, এখানটায় তুমি অযোগ্য। তুমি বাপের পয়সায় চলো,
এখানটায় তুমি অযোগ্য। তুমি মানুষকে সম্মান দিতে জানো না, এখানটায় তুমি অযোগ্য। কতটা প্রেম করতে পারলে সেটাকে যোগ্যতা ভেবে তুমি যে অহংকার দেখাচ্ছ, সেটা কোনো যোগ্যতা নয়, এটা তোমার চরিত্রের দোষ। মেয়ে বাছ তুমি, আর সবার আগে মানুষ হও। তুমি একটা অমানুষ। অন্তত ছোট বাচ্চা থেকে বৃদ্ধকে পর্যন্ত তার প্রাপ্য সম্মান দিতে শেখো, তারপর নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। সবকিছু ছাপিয়ে চরিত্রহীন শব্দটা তীরের মতন আঘাত করলো শাবাবকে। চোখের সাদা অংশ লাল হয়ে গেল রাগে। দাঁতে দাঁত চেপে বলল, এতদিন আমি মজা করলেও এবার আমি সিরিয়াসলি বলছি, আমি যদি চরিত্রহীন হয়ে থাকি তাহলে এই চরিত্রহীনকেই তোমার বিয়ে করতে হবে। প্রয়োজনে আমাকে যা যা করতে হয় করব। ফাবিহা যেন মজা পেল। রঙ্গ করে হাসলেও তার কথা ঠান্ডা মাথায় নিশানা বরাবর তীর ছোড়ার মতন বলল, শয্যা সঙ্গী দরকার তোমার। তুমি কতটা কামুক, চরিত্রহীন তা আবার প্রমাণ করে দিলে। সমাজের ভয়কেই কি বৈধতা অবলম্বন করতে চাইছো? তোমার তো এতটুকু আত্মসম্মান ইজ্জত নেই। চাইলেই রাতের আধারে অন্ধকার গলিয়ে যেতে পারে। তোমারও খায়েশ মিটবে, আর তোমার ললিতাদেরও ইনকাম হবে। নিজের চরিত্রের এত বড় দোষ হজম হলো না শাবাবের। সে একটা অভদ্র অসভ্য ছেলে, গার্লফ্রেন্ড চেঞ্জ করা তার অভ্যাস হলেও সে কখনো অন্ধকার গলিতে যাওয়া কিংবা গার্লফ্রেন্ড নিয়ে ফুর্তি করার কথা ভাবেনি। আর চরমভাবে অপমানিত হলো ফাবিহার কাছে। বরাবরই সে এক রোখা বেপরোয়া ছেলে। এই অসম্মান সে ভুলবে না। ফাবিহাকে অবশ্যই তার স্পর্ধার সমান বড় মাসুল দিতে হবে। টকটকে চোখ স্থির থাকলেও স্থির থাকেনি হাত দুটো। সোজা ফাবিহার টুটি চেপে ধরল। আল্লাহর কসম, আমি তোর জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বো। দম বন্ধ হয়ে চোখ দুটো কোটর ছাড়িয়ে বেরিয়ে আসতে চাইছে। দু হাতে গলা থেকে শাবাবের হাত সরানোর চেষ্টা করেও ব্যর্থ হলো ফাবিহা। যখন তার শরীরটা নেতিয়ে পড়তে চাইল, তখন শাবাব নিজ থেকে ছেড়ে দিল। ফাবিহা ঘন ঘন শ্বাস নিচ্ছে। এক্ষুনি তার মরণ হতে পারত। আঙ্গুল তুলে তাকে আরো একবার শাসিয়ে নিল শাবাব। প্রস্তুত থাকবি? ফাবিহা আপাতত যান শ্বাস প্রশ্বাস নিতে ব্যস্ত। শাবাব তাকে পথে রেখে চলে গেল। আজ আর শরীর কুলাতে চাইল না। শরীরে খানিকটা ভয় ঢুকেছে। থরথর করে কাঁপছে হাত পা। তার সাথে প্রতিযোগিতা করে লাফিয়ে চলেছে হৃৎপিণ্ড। চোখ দিয়ে পানি ঝরছে। হেনস্থা হতে হতে অতিষ্ঠ হয়ে মনের সম্পূর্ণ ক্ষোভ মিটিয়ে নিয়েছে সে। তার জায়গায় অন্য কোনো মেয়ে হলে নিশ্চয়ই এটাই করতো। বাড়ি ফিরে গেল ফাবিহা। আর কত চুপ করে বসে থাকবে। বাবাকে জানাবে না বলেও জানিয়ে দিল আজকের ঘটনা। সোজা বাবার হাত ধরে পৌঁছে গেল থানায়। সহ্যের সীমা আর কত হলে সবের সমাপ্তি ঘটবে। ঘরে কার উপস্থিতি টের পেয়ে আয়াত শেষ করে কোরআন বন্ধ করে তাকালো। তাসিনকে দেখে মিষ্টি করে হেসে সব গুছিয়ে উঠে পড়ল। হুরাইন সামনে গিয়ে দাঁড়ালেও আজ আর তাকে জড়িয়ে ধরল না তাসিন। নিজের বিবেক তাকে বাধা দিচ্ছে। অবাক হলো হুরাইন। অন্যদিন জোর করে হলেও বাইরে থেকে এসে তাকে জড়িয়ে ধরত তাসিন, অথচ আজ সামনে পেয়েও নির্লিপ্ত। হয়তো শরীর অসুস্থ। নিচু স্বরে বলল, আমি খাবার আনছি, আপনি হাত মুখ ধুয়ে নিন। তাসিন নিজের জড়তাকে গম্ভীরতার সাথে মিলিয়ে ফেলল। গমগমে স্বরে বলল, বন্ধুদের সাথে খেয়ে এসেছি। মুখ ভার করলো হুরাইন। ছোট্ট করে বলল, আমি আপনার অপেক্ষায় ছিলাম। তুমি খেয়ে নাও। হুরাইন চুপচাপ এসে খেয়ে নিল। মনে অনীহা থাকলেও পেটে ক্ষুধা, তাই কথা বাড়ালো না। খাওয়া শেষ করে তাসিনের পাশে শুয়ে পড়ল। অনেকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে তাকে নিজের দিকে টেনে নিল তাসিন। চুলের ভাঁজে হাত গলিয়ে তপ্ত শ্বাস ছেড়ে বলল, এবার তোমার গল্প শুনবো। বলো, আজ সারাদিন কি কি করলে? ছোট্ট এক টুকরো ভালোবাসায় হুরাইনের মন খারাপ ডুবে গেল। সে বেশ আগ্রহ নিয়ে তাসিনকে সারাদিনের গল্প শোনাচ্ছে। তাসিন আগ্রহ নিয়ে শুনছে কম, হুরাইনকে দেখছে বেশি। তার তুলনায় মেয়েটা নিতান্ত ছোট, তবে মস্তিষ্ক পরিপক্ক, বুঝতার নারী হওয়ার চেষ্টা করে সবসময়। কথা বলতে বলতে একসময় কণ্ঠনালীতে অধরের উষ্ণ চুম্বন অনুভব করে শিউরে ওঠে হুরাইন। রাতের গম্ভীরতা বাড়ার সাথে সাথে গভীরতা বাড়ল ভালোবাসার। রাতে যে অনুশোচনা ছিল তাসিনের মাঝে, ভোরের আলো ফোটার পরেই হয়তো সে সব ভুলে গেছে। কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হলো নিশি। তার মুখে সাজসজ্জা, একটা থ্রি-পিস পরনে, ওনার গলায় ঝুলিয়ে রেখেছে। হুরাইন মৃদু স্বরে বলল, আপু, এভাবে বের হওয়া ঠিক নয়। নিশি হুরাইনের কথায় বিশেষ মাথা ঘামালো না। স্বাভাবিক গলায় বলল, আমি এভাবে চলতে অভ্যস্ত। আপনি যেমন আমার চলাফেরায় অভ্যস্ত নন, তেমনি আমিও আপনার মতো চলাফেরায় অভ্যস্ত নই ভাবি। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে ক্ষতি কি আপু? নিশি রাগান্বিত স্বরে বলল, দেখুন, আপনি ভাইয়ের স্ত্রী,
তার যে কোনো ব্যাপারে নাক গলাবেন, তাতে আমার কোনো সমস্যা নেই, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু প্লিজ আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। নিজের স্বাধীনতায় অন্যের হস্তক্ষেপ আমার পছন্দ নয়। হুরাইন কেবল একটা কথাই বলল। নিজের মূল্য বুঝুন আপু, আপনি অমূল্য রতন। নিশি বিরক্তিতে মুখ গুজে বেরিয়ে গেল। তার গমন পথে চেয়ে তার হেদায়েত প্রার্থনা করল হুরাইন। বিয়ের পর থেকে দুজনের কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাসিন আজ অফিসে শেষে প্রস্তুতি নিয়ে বাসায় এলো। হুরাইনকে ঘরে না পেয়ে খুঁজে দেখল সে সাজেদার ঘরে বসে আছে। যদিও সাজেদা এখনো হুরাইনকে মেনে নেননি, তবুও সে নাছর বান্দার মতন শাশুড়ির মন জয় করতে উঠে পড়ে লেগেছে। একবারই শাশুড়ির সব কাজ করে দিচ্ছে। বিকেলে অবসর সময় গল্প করে চেষ্টা করে। সাজেদার ঘরে এসে বসে থাকে। তাসিন মায়ের ঘরের দরজায় এসে হালকা কেশে নিজের উপস্থিতি জানান দিল। সাজেদা আর হুরাইন ফিরে তাকাতেই সে ঘরে ঢুকে মায়ের পাশে বসলো। হাত ধরে জিজ্ঞেস করলো, শরীর কেমন আছে মা? থমথমে গলায় জবাব এলো, ভালো। হুরাইনকে চোখের ইশারায় বলল, ঘরে যাও, আমি আসছি। হুরাইন যেন বুঝেও বুঝল না, না বুঝার ভান করে সেও ইশারায় শুধালো। তাসিন ফের বুঝালো। ঘরে যাও। ইশারায় স্বামী স্ত্রীর কথোপকথন সাজেদার চোখ এড়ালো না। প্রেমালাপ ধরে নিলেন তিনি। হুরাইন ঘরে যাচ্ছে না দেখে সরু চোখে তাকালো তাসিন। হুরাইন মিটিমিটি হেসে বসে রইল। এবার শান্ত একটা দৃষ্টি দিল তাসিন, যার অর্থ কাছে পেলে বুঝিয়ে দেব। হুরাইন ঢোক গিলে উঠে পড়ল, সাথে সাথেই কেটে পড়ল ঘর থেকে। দুর্বদ্ধ হাসল। পরপর সাজেদা বেগমের সাথে কথা বলার এক পর্যায়ে বলল, হুরাইনকে নিয়ে একটু বেরোবো মা, ফিরতে সন্ধ্যা হতে পারে। সাজেদার অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। কঠিন মুখে শুধালেন, কোথায় যাওয়া হচ্ছে? একটু ঘুরে ফিরে চলে আসবো। কটাক্ষর বান ছুড়ে দিলেন সাজেদা। হুজুর পরিবারের মেয়ে ঘুরতে যাওয়ার নাম মুখে নাই কিভাবে? তাসিন শান্ত স্বরে বলল, কে বলেছে তাদের ঘুরতে যেতে মানা? তাছাড়া সে তো পরপুরুষের সাথে যাচ্ছে না মা, আমি তার স্বামী। তোরা নিজেরা নিজেদের মর্জির মালিক, আমাকে বলার কোনো দরকার আছে? যা ইচ্ছে কর। রাগ করছো কেন মা? আমার রাগে কি তোর কখনো এসে যায়? বিয়ে যেহেতু নিজের মর্জি মাফিক করতে পেরেছিস, বাকি সবও নিজের মর্জি মাফিক করতে পারবে। আমরা বের হব একটু পর। বলে মায়ের ঘর থেকে বিদায় নিল তাসিন। সাজেদা বেগম আরও ফুঁসে উঠেছেন। তিনি ভাবতে পারেনি তাসিন ওনার কথা অমান্য করে বের হবে স্ত্রীকে নিয়ে। রাগে ফুসফুস নিঃশ্বাস ফেলছেন। তাসিন ঘরে ঢুকতেই হুরাইন সিটে গেল ভয়। একবার ধরা পড়লে আর রক্ষে নেই। তাসিন তার দিকে তাকিয়ে থেকে কদম ফেলে এগিয়ে আসছে। পিছিয়ে যাচ্ছে হুরাইন। তার চোখের ছানি সুযোগ খুঁজছে পালাবার। এগিয়ে এসে খপ করে হুরাইনের হাত ধরে তাকে বুকের কাছে টেনে নিয়ে দুষ্ট হাসল। হুরাইন ছাড়া পাওয়ার চেষ্টা করে ভীত ও সন্ত্রস্ত গলায় বলল, আর করব না। করবে, আর আমি রোজ তোমায় শাস্তি দেব। আজকের শাস্তি রাতের জন্য তোলা রইল। একটু থেমে হুরাইনের নাকে টোকা দিয়ে বলল, তৈরি হও, আমরা আজ বের হব। হুরাইন খুশি হলো ভীষণ, তবু ইতস্তত করে বলল, আম্মাকে জিজ্ঞেস করেছেন? তাসিন বলল, তুমি আম্মার স্ত্রী নও, আমার স্ত্রী, তাই আমার অনুমতি তোমার জন্য যথেষ্ট। আমি আম্মার ছেলে, তাই আম্মাকে জবাবদিহি করার দায়িত্ব আমার। যাও, তৈরি হও। হুরাইন ঝটপট বোরকায় আবৃত করে নিল নিজেকে। নিকাব পরিধান করে মোজা হাতে নিল। তার হাত থেকে মোজা দুটো টেনে নিয়ে নিল তাসিন। কোমল হাত ধরে খুব মনোযোগ দিয়ে মোজা পরিয়ে দিল। ছোট ছোট যত্নগুলো হৃদয় শীতল করে দেয় হুরাইনের। সে বিভোর হয়ে তাকিয়ে থাকে তার অর্ধাঙ্গের মুখে পানে। তাসিন চমৎকার হেসে বলল, এখন বের হব, তাই এমন চাহনি দিয়ে লাভ নেই। হুরাইন লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। সে তো কেবল মুগ্ধতা প্রকাশ করেছে, অথচ দুষ্টু পুরুষ কত কি ভেবে বসে আছে। হুরাইনের অবস্থা দেখে হেসে ফেলল তাসিন। হাত টেনে বেরিয়ে গিয়ে মায়ের ঘরের দরজায় দাঁড়ালো। মা, আমরা আসছি। সাজেদা কথা বললে না, চুপচাপ তাকিয়ে রইলেন। হুরাইনও ছোট্ট করে বলল, আসছি আম্মা। দুজন ঘোরাঘুরি করে একটা রেস্তোরাঁয় বসে খাবার খেয়ে নিল। নিকাব খুলল না হুরাইন, নিকাবের নিচে দিয়ে খেয়ে নিল। তাসিন তাকে যত দেখে তত সে মুগ্ধ হয়, অথচ সে কিছুতেই দুনিয়া মায়া ত্যাগ করতে পারছে না। যতবার সে নিজের পরিবর্তনের কথা চিন্তা করে, ততবারই মস্তিষ্ক তাকে সব ভুলিয়ে দেয়। কোনো একটা অন্ধকারে হারিয়ে যায়। দুনিয়ার চাকচিক্য তাকে আলো দেখিয়ে চুম্বকের মতন টানে।
আগের ফোনে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। একটা নতুন ফোন কেনা জরুরি। হুরাইনকে নিয়ে আশায় অগত্যা তাকে সাথে নিয়ে ফোন কিনতে গেল। একটা জায়গায় ভিড় দেখে অন্য জায়গায় এসে ফোন দেখলো। হুরাইনকে ফোনের রং দেখিয়ে জিজ্ঞেস করলো। দেখো তো এটা কেমন লাগে। হুরাইন বলল, এটার রং ভাল লাগছে না, কালোটা সুন্দর। এতটা নিচু ছিল তার স্বর। তাসিন পাশ ঘেঁষে দাঁড়িয়েছিল, বিদায় শুনতে পেল। সে চোখ ছোট করে বলল, এটাই সুন্দর, এটা নেব। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল হুরাইন। নিকাবের পাতলা আবরণী উপর দিয়েই তা নজরে এলো না তাসিনের। সে কেশে ছেলেটাকে বলল, ভাই কালোটাই দিন। বেঁকে বসলো হুরাইন। তাসিনের শার্ট খামচে ধরে তাকে নিজের দিকে ফেরালো। তাসিন ইশারাই বলল, কি? থমথমে গলায় বলল, আপনি যেটা পছন্দ করেছেন ওটাই কিনুন। না, তোমার পছন্দ করাটাই সুন্দর। না, আপনি ওটাই কিনুন। না, এটাই সুন্দর। দুজনের কথাবার্তা কারো কানে পৌঁছাচ্ছে না। উপস্থিত মানুষ দেখলে বোঝা যায় স্বাভাবিক কোনো কথা হচ্ছে না দুজনের মাঝে। হুরাইনের অভিব্যক্তি বোঝার উপায় নেই, সে পুরোটাই আবৃত। অনেকক্ষণ দুজনের কথা কাটাকাটির পর হুরাইনের পছন্দ করা ফোনটাই কিনলো তাসিন। বেরিয়ে আসার সময় হুরাইন চাপা রাগ ঝেড়ে বলল, বেঁচে গেলেন। যদি আমার পছন্দের ফোনটা না কিনতেন তবে। জানি সবার দৃষ্টিতে না পড়ার ভয়ে ঘরে জায়গা দিলেও বিছানায় জায়গা দিতে না। আমি নিজের ভালো বুঝি। হুরাইনের কথা সম্পূর্ণ করতে না দিয়ে উক্ত কথাটা বলল তাসিন। হুরাইন পূর্বের কণ্ঠে স্থির থেকে বলল, আপনি কি বলতে চান আমি অত্যাচারী? তাসিন সব দোষ মাথা পেতে নিল। আমি অত্যাচারী রাজা। ঝগড়ায় জিতে গিয়ে নিকাবের আড়ালে মুখ টিপে হাসল হুরাইন। তাসিন বিড়বিড় করে বলল, ঝগড়াতেও দেখছি পারদর্শী। কিছু বললেন? হ্যাঁ, বলছিলাম সংসারে শান্তি চাইলে বউয়ের কথায় সম্মতি দিন, শান্তিতে সংসার করুন। সংসার জীবনে উন্নতির চাবিকাঠি হলো স্ত্রীর পরামর্শে চলা। শাবাব দিনের বেশিরভাগ সময় বাইরে থাকে। দুপুরে খেয়ে মাঝে মাঝে বিছানায় শরীর এলিয়ে দেয়। আজও খেয়ে শুয়ে পড়ল। সে যখন গভীর ঘুমে মগ্ন তখন দরজার বেল বাজালো। সুরাইয়া দরজা খুলে পুলিশ দেখে ভয় পেয়ে গেলেন। সহজ সরল মানুষ নিজের দরজায় পুলিশ দেখলে ভয় পেয়ে যায়। তিনি ভীত গলায় জিজ্ঞেস করলেন, আপনারা? মিস্টার রাফিদ সাবার বাসায় আছেন? কলিজায় মোচড় দিয়ে উঠল সুরাইয়ার। তোতলানো স্বরে জিজ্ঞেস করলেন, কি কি করেছে শাবাব? ওনাকে ডাকুন, ওনার নামে ওয়ারেন্ট আছে। সুরাইয়া হাহুতাশ করে কেঁদে ফেললেন। এসব পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় তিনি জানেন না। ভয় হাত জোর করে বললেন, আপনারা চলে যান, আমার ছেলে কিছু করেনি। প্লিজ ওনাকে ডাকুন। কান্নাকাটির আওয়াজ শুনে ঘুম পাতলা হয়ে এলো শাবাবের। এবার কান খাড়া করে শুনে বুঝতে পারল মায়ের স্বর। ধর ফুরিয়ে ঘুম ছেড়ে উঠল সে। ঘর ছেড়ে বেরিয়ে দরজার সামনে মা আর পুলিশকে দেখে ভ্রু কুচকে গেল তার। এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনারা হঠাৎ? সুরাইয়া শাবাবকে আড়াল করে বললেন, তুই সরে যা শাবাব, আব্বা আমার, যা এখান থেকে। পুলিশের মধ্য থেকে একজন বললেন, একটি মেয়েকে ইপটিজিং আর মিশরে ফেলার চেষ্টা করার আপনার নামে ওয়ারেন্ট এসেছে। কিসের ওয়ারেন্ট? কি করেছি আমি? শাবাবের মস্তিষ্ক সচল হয়ে উঠল। বুঝে গেল কে করেছে সব। সে তপ্ত শ্বাস ছেড়ে বলল, আপনারা অপেক্ষা করুন, আমি আসছি। খালি গায়ে শোয়ার অভ্যেস শাবাবের। শোয়া থেকে উঠেই চলে এসেছে। ঘরে গিয়ে শার্ট পরতে পরতে বেরিয়ে আসতে সুরাইয়া ঝাপটে ধরলেন শাবাবকে। পাদ ভাঙা কান্নায় গলার স্বর বদলে গেল। আব্বা, আব্বা তুই কোথাও যাবি না। শাবাব মাকে শান্ত করার চেষ্টা করলো। এক হাতে মাকে জড়িয়ে ধরলো। আমি চলে আসবো মা, ওনাদের সাথে গিয়ে পুরো ব্যাপারটা বুঝতে হবে। তুমি কান্নাকাটি করো না, আমি যাবো আর আসবো। সুরাইয়া শার্ট খামছে ধরে রাখলেন শাবাবের। শাবাব মাকে ছাড়িয়ে বেরিয়ে গেল পুলিশের সাথে। সুরাইয়া উপায়ন্তর না পেয়ে নিচে ধপ করে বসে পড়লেন। 13 বছরের তুলি এসে মালকিনের পাশে বসলো। বলল, আম্মা খালুরে খাবার দেন। কান্নাকাটি না কইরে খালুরে জানাইলেই তো তিনি ভাইজানরে নিয়ে আইতে পারবো। সুরাইয়া যেন হুঁশ এলো। তিনি মোবাইলের জন্য উঠে পড়তে তুলি ফোন বাড়িয়ে দিল।
সুরাইয়া কল দিয়ে যাচ্ছেন সমানে, রিসিভ হওয়ার সাথে সাথে কোনো হামাম করে কেঁদে উঠলেন। শাবাবের বাবা? শাবাবের বাবার পিলে চমকে উঠল। আচমকা স্ত্রীর কণ্ঠ শুনে ভয় পেয়ে গেলেন। আতঙ্কিত স্বরে বললেন, কি হয়েছে শাবাবের মা? তুমি ঠিক আছো? শাবাব শাবাব ঠিক আছে? শাবাব ঠিক নেই, আপনি তাড়াতাড়ি আসুন, আমার কলিজার টুকরারে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। হাজারি করে কেঁদে কেঁদে বললেন সুরাইয়া। ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। কি? ফিরোজ আলম বাড়ি এসে আগে বিস্তারিত জানতে চাইলেন। সুরাইয়া কিছুই গুছিয়ে বলতে পারছেন না। তুলির কাছে যতটুকু শোনাচ্ছে তাতে ছেলের জন্য এতক্ষণ যে দুশ্চিন্তা কাজ করছিল তা ক্রোধে পরিণত হয়েছে। ছেলে তার অগোচরে এত নিচে নেমে গিয়েছে। অসভ্য খেতাব তো আগেই পেয়েছে, তার চেয়েও নিচ কাজ করবে তিনি ভাবতে পারেননি। ঘটনা সম্পূর্ণ সত্য না হলেও কিছু হলেও সত্য। তিনি সুরাইয়াকে সাফ সাফ জানিয়ে দিলেন, তোমার ছেলেকে আমি ছাড়িয়ে আনতে পারবো না। সে অন্যায় করেছে, শাস্তি প্রাপ্য তার। আমার সম্মান তো সে রোজই ডুবাচ্ছে, বাকিটুকু ডুবতে আমি কখনোই দেব না। সুরাইয়া শত আহাজারি করেও কিচ্ছু করতে পারলেন না। তার আকুতিও আজ ফিরোজ আলমকে টলাতে পারছে না। তিনি অফিসে ফিরে গেলেন। রাত 8টা বেজে গেল। সুরাইয়ার শরীর অসাড় হয়ে আসছে, চোখে সব কিছু ঝাপসা দেখছেন। এরপরই সব অন্ধকার হয়ে গেল। তুলি ফোন হাতে নিয়ে কল দিল ফিরোজ আলমকে। সুরাইয়ার অবস্থা জানাতেই তিনি আবার ছুটে বাসায় গেলেন। স্ত্রীর জ্ঞান ফেরানোর চেষ্টা করে চলেছেন। ছেলের জন্য ওনার মন পুড়ছে না এমন না, একমাত্র ছেলে, তার প্রতি অগাধ ভালোবাসা রয়েছে ফিরোজ আলমের মনে। কিন্তু ছেলেকে আর প্রশ্রয় দিতে চান না। দুদিন জেলে থেকে শিক্ষা হোক এটাই চেয়েছিলেন তিনি। সুরাই আবার যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে। সুরাইয়ার জ্ঞান ফেরার পর তুলিকে ওনার পাশে রেখে থানার উদ্দেশ্যে বের হলেন ফিরোজ আলম। শাবাবকে এক পলক দেখে নিলেন। ছেলের চোখে কোনো অনুশোচনা, লজ্জা নেই, বরং ক্রোধের আগুন খেলা করছে। চুয়ার শক্ত হয়ে হাড় স্পষ্ট হয়ে আছে। ফিরোজ আলম কোনোভাবে কোনো গতি করতে পারলেন না। বুঝা গেল আরেকটু ঘোরাঘুরি করতে হবে এই বেয়াদব অপদার্থ অকট মা ঠেকের জন্য। এই ছেলে যেমন তাকে পিতৃত্বের স্বাদ দিয়েছে, তেমন এখন জীবনটা ভাজা ভাজা করে দিচ্ছে। হুরাই রান্নাঘরে কাজ করছে। সাজেদাও নিজের মতন করে সাহায্য করেন তাকে। মাঝে মাঝে বলেন, তোমার কাজ আমার পছন্দ না, আমার মতো করতে না জানলে করার দরকার নেই, আমি নিজেই করে নেব। হুরাইনের মন খারাপ হয় না, তারও অবশ্য কারণ আছে। খারাপ কাজকর্ম করে কাজে কর্মে অন্যরা তার প্রশংসা করলেও মা ওকে প্রায় বলতেন, তোর কাজকর্ম আমার পছন্দ হয় না, আমার কাজ আমিই করব। একটা নারী 20-30 বছর একটা সংসারের দায়িত্ব নিলে একা হাতে একভাবে সবটা গুছিয়ে অভ্যস্ত হয়ে গেলে হঠাৎ নিজের হাতের কাজ অন্য কেউ অন্যভাবে করলে স্বাভাবিক তার পছন্দ হবে না। তাই হুরাইন মন খারাপ না করে বলে, আমাকেও আপনার মতো শিখিয়ে দিন আম্মা। সাজেদা আর চোখে তাকান, কিছু না বলে নিজের মতন কাজ করে যান। হুরাইন মনোযোগ দিয়ে দেখে সাজেদার কাজের ধরন ধরে রাখার চেষ্টা করে। সাজেদা বসে সবজি কাটছেন। একটু দূরে চুলার কাছে হুরাইন। হঠাৎ কি যেন এসে হুরাইনের গায়ে পড়ল। চমকে উঠে গা ঝেড়ে নিচে তাকাতেই পায়ের কাছে সাপ দেখে অস্পষ্ট স্বরে আম্মা 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 বলে সাজেদার পিছনে গিয়ে দাঁড়ালো। এমন ছুটে এসে পেছনে দাঁড়িয়ে হুরাইনকে বিড়বিড় করে ওনাকে ধরতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আউযু বিল্লাহি বি কালিমাতিল্লাহি তামাত্তি মিন শাররি মা খালাক। সাপ, বিষাক্ত পোকামাকড়, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার কেদায় এটা। সাজেদার নজরে পড়ল সাপটা। তিনিও চমকে গেলেন, এটাকে মারতে হবে। হুরাইনকে নিয়ে রান্নাঘর থেকে বের হতে গিয়ে তাসিনকে ডাকলেন। দুজন বেরিয়ে দেখে তাসিন রান্নাঘরের বাইরে ঠোঁট টিপে হাসছে। সাজেদা আতঙ্কিত স্বরে বললেন, রান্নাঘরে সাপ কোথা থেকে এলো জানি না, ওটাকে তাড়ানোর ব্যবস্থা করো। তাসিন হাসতে হাসতে বলল, সাপটা কি নড়াচড়া করছিল? এত কিছু আমি খেয়াল করেছি, তাড়াতাড়ি ওটা তাড়া। তাসিন রান্নাঘরে ঢুকে সাপ হাতে নিয়ে বের হলো। সাজেদা কিছু বলতে যাবেন, তাসিন ওটা মায়ের হাতে দিয়ে দিল। তিনি সাপটা ছুঁড়ে মেরে পিছিয়ে গেলেন দ্রুত। কপট রাগ দেখাতে গিয়েও ভালোভাবে তাকিয়ে দেখলেন ওটা নড়াচড়া করতে পারছে না। হুরাইনও খেয়াল করলো। তাসিন বলল, এটা আর্টিফিশিয়াল সাপ। স্বস্তির শ্বাস ফেললেও ছেলেকে থাপ্পড় দিয়ে বললেন, জানোয়ার,
এত ফাজলামি কেউ করে? তাসিন হেসে চলল। সে জানে তার মা বোন সাপে ভয় পায়, কোনো দিকে না তাকিয়ে ছুট লাগায়। তবে হুরাইনও যে ভয় পায় তা আজ দেখে নিল। হুরাইন শাশুড়ির উদ্দেশ্যে মিনমিন করে বলল, সন্তানকে এসব বলা উচিত নয় আম্মা। বাঙালি মায়েরা বিরক্ত হলেই সন্তানকে জানোয়ার, কুত্তার বাচ্চা, অজাতের বাচ্চা ইত্যাদি গালিগালাজ করে থাকেন। এগুলো ঠিক না। মানুষ সৃষ্টির সেরা জীব, তাদেরকে কোনো পশুর সাথে তুলনা করা, গালি দেয়া হারাম। আল্লাহ নারাজ হন। সাজিদ তার বিরক্ত ফুটিয়ে বলল, আমি কি সত্যি বলছি নাকি? এটা তো কথার কথা বলে ফেলি। আর আমার ছেলে মেয়ে জানে এসব আমি মন থেকে বলি না। এসেছো থেকে তুমি আমার হাজারটা খুঁত ধরছো। মনে হচ্ছে আমি না, তুমি আমার শাশুড়ি। হুরাইন আরো নিচু স্বরে বলল, ক্ষমা করবেন আম্মা, আপনার খুদ ধরার উদ্দেশ্য আমার নেই। কোনো মাই সন্তানের অমঙ্গল চান না, মন থেকে কিছু বলেন না। এসব বলে থাকেন বিরক্তি কিংবা রাগের মাথায়। শুধু সন্তান কেন, কাউকেই গালিগালাজ দেওয়া উচিত নয়। তাসিন বলল, আচ্ছা বাদ দাও। সাজেদা থমথমে অবস্থায় আবার রান্নাঘরে ঢুকলেন। পিছু পিছু হুরাইন গেল। ঘুমোচ্ছে তাসিন। আজ অফিস থেকে এসেই ঘুমিয়ে পড়েছে, শরীর ক্লান্ত। মাগরিবের আজান পড়েছে। হুরাইন তাকে ডেকে দিল। শরীর ম্যাচম্যাচ করছে। এখন ওঠার ইচ্ছে শক্তি বিন্দু মাত্র নেই। সে শুয়েই রইল। 2 মিনিট পরে উঠে যাব এমন একটা ভাব হলেও গভীর ঘুমের ভারে 5 মিনিট অতিক্রম হয়ে গেল। হুরাইন আবার ডাকলো। তাসিনের মনে হলো সে 1 সেকেন্ড আগে চোখ বুঝেছে। বিশ্বাস করলো না হুরাইনের কথা। এবার হুরাইন গলায় ঘাড়ে সুরসুরি দিল, তারপর বুকে। মাথা তুলে দেখে তাসিন ঘুম ঘুম চোখে তার দিকে ডাবডাব করে তাকিয়ে আছে। হুরাইনের চোখে চোখ পড়তেই ধীর গলায় শুধালো, কি করছো? হুরাইন নিষ্পাপ চেহারা বানিয়ে বলল, আপনি তো উঠছিলেন না। তাসিন ক্ষণ সময় তাকিয়ে থেকে উঠে যেতে যেতে বলল, নামাজ পড়ে আসি, তোমার শাস্তির ব্যবস্থা পরে করছি। ভেঙচি কাটলো হুরাইন। তাসিন চোখ শুরু করে বলল, আমি আসলেই দেখা যাবে, দেখি তুমি কতটুকু সুরসুরি সহ্য করতে পারো। হুরাইন বলল, অনেক দেরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি অজু করে ছুটুন মসজিদে। সপ্তাহের দ্বিতীয় দিন। তাসিন মাঝে মাঝে কাজের চাপ বেশি থাকলে বাসাতেও কিছু কাজ এগিয়ে রাখে। আজও ল্যাপটপে মুখ গুজে বসে আছে। হুরাইন 1 কাপ চা নিয়ে এলো। মিষ্টি সুরে বলল, আপনার চা। কথা বলল না তাসিন। তার চোখ এবং হাত ল্যাপটপে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে গাল ফুলিয়ে হাতের নিচ দিয়ে তাসিনের কোলে মাথা রেখে শুয়ে পড়ল হুরাইন। এবারেও পাত্তা পাচ্ছে না। তাসিনের 1 হাত টেনে নিয়ে বৃদ্ধাঙ্গুলে ছোট ছোট কামড় বসালো। 1 হাতে কাজ করতে সমস্যা হচ্ছে বলে এবার মনোযোগ দিয়ে হুরাইনের কর্মকাণ্ড পরখ করলো। ভ্রু উঁচিয়ে শুধালো, এমন বিড়ালের মতো আচরণ করছো কেন? তুমি কি বিড়াল? হুরাইন ডাব ডাবে চোখে তাকিয়ে বলল, আপনি জেনেও ঢং করছেন? তাসিন 2 কাঁধ উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি আমি জানি? এবার কেঁদে ফেলবে হুরাইন। মৃদু রাগ ছেড়ে বলল, আপনি আমাকে যাওয়ার অনুমতি দিচ্ছেন না কেন? তাসিন ভাবলেশীন বলল, কারণ আমি যেতে পারবো না, আমার ছুটি নেই। তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে আমার। ভয়ঙ্কর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছো। ও আচ্ছা, শুধু অভ্যাস? গাল ফুলালো হুরাইন। তাসিনের কাছে ঘনিয়ে এসে মাথা ঝুঁকিয়ে নিল। হুরাইনের অনাবৃত কপালে চুমু খেয়ে গভীর স্বরে বলল, অভ্যাস থেকেই ভালোবাসা। হুরাইন অনুনয় করে বলল, প্লিজ যেতে দিন না। তাসিন গম্ভীর হয়ে উঠে ছেড়ে উঠিয়ে দিল হুরাইনকে। গমগমে স্বরে বলল, তোমার যেতে ইচ্ছে হলে যাও, আমাকে জানানোর দরকার নেই। খুব কষ্ট পেল হুরাইন। স্বামীর কথা অমান্য করে 1 পাও বের হতে পারবে না সে। এদিকে বাবা মায়ের কথাও খুব মনে পড়ছে। মন খারাপ করে ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপ হাতে বেরিয়ে গেল। তাসিন সাথে সাথে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে মৃদু হাসল। হুরাইন রাতের খাবারেরও প্রয়োজন ছাড়া কথা বলল না। ঘরে এসেও
হ্যাঁ তে জবাব দিয়েছে। ঘুমাতে গিয়ে তাসিন যখন বুকে টেনে নিল তখন ও সে প্রতিক্রিয়াহীন, চুপচাপ ল্যাপটে রইল বুকে। মাথায় হাত বুলিয়ে তাসিন বলল,